আপনি কি কখনো ভেবেছেন যে একটা সাধারণ পার্সোনাল ইউটিউব ভিডিওতে ঠিক কত টাকাই খরচ হতে পারে? একটা প্রোডাকশন টিমের বাজেট তো আলাদা, সেখানে লাখ লাখ টাকা খরচ হয় আর সেই টাকা ম্যানেজ করার মতো মানুষও থাকে। কিন্তু একদম পার্সোনাল একজন মানুষের ব্যক্তিগত চ্যানেলে ঠিক কত টাকা বা ডলার খরচ হতে পারে? 10 লাখ, 20 লাখ। কিন্তু ইউটিউবে এমন একজন মানুষ আছেন যাকে দেখে মনে হয় টাকা ওরাই যেন তার জীবনের একমাত্র উদ্দেশ্য। শুধু 2026 সালেই তার ভিডিওগুলোর পিছনে খরচ হয়েছে প্রায় 54 কোটি ডলার। তার কোনো হলিউড স্টুডিও নেই, তিনি কোনো বড় বিলিয়নিয়র বিজনেসম্যানও নন, তিনি সিম্পলি একজন ইউটিউবার যার সাথে কাজ করে খুবই ছোট একটা টিম। উনি আর কেউ নন, উনি হচ্ছেন মিস্টার বিস্ট, একজন সেই লাজুক, অসুস্থ আর ইন্ট্রোভার্ট একটা ছেলে যে কিনা ঘর থেকে বের হতে চাইতো না, অথচ আজ সে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার। Everybody take off your blindfolds. Whichever one of you leaves this mansion last keeps it. যার এই সাম্রাজ্যকে সবাই ক্রিয়েটর এম্পায়ার নামে চেনে। তবে তার এই সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাসটা কিন্তু এত সহজ ছিল না। সে এক সময় এমন একটা ছেলে ছিল যার হাতে পকেটের ইন্টারনেটের বিল দেওয়ার মতো টাকাটুকু থাকতো না। তো এত বড় এই সাম্রাজ্যের আসল রহস্যটা আসলে কি? চলুন 17 বছর আগে চলে যাই। এই সাম্রাজ্যের যতই নতুনত্ব দেখা যাক না কেন, এই শিকড়টা অনেক গভীর। আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 17 বছর আগে, 2009 সালে। নর্থ ক্যালোনিয়ার এক ছেলে, সাধারণ একটা বাড়ি, 11 বছরের এক ছেলে কম্পিউটার নিয়ে একা বসে আছে। তার নাম জিমি। এই বয়সে একটা বাচ্চা কম্পিউটার পেলে কি করবে? হয় গেম খেলবে, নয়তো গান শুনবে। কিন্তু সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো ইউটিউব নিয়ে। 2009 সালের দিকে ইউটিউব তো আজকের মতো এত বড় কিছু ছিল না, সবেমাত্র প্ল্যাটফর্মটা মানুষের জন্য প্রস্তুত হয়েছে। তখন কে আর ভেবেছিল এই ইউটিউব থেকেও ক্যারিয়ার বা টাকা আসবে? কিন্তু সে এটা নিয়ে পড়ে থাকতো, তার মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খেত। ভিডিও কেন ভাইরাল হয়? এত বড় সময় ধরে একটা ভিডিওতে কি এমন থাকে যা মানুষ এত সময় ধরে গিলে খায়? সেখান থেকে নিজের একটা চ্যানেল খুলে বসলো সে। গোড়ার দিকে তার ভিডিওগুলো ছিল একদম সাধারণ, কখনো গেমিং, কখনো বা এলোমেলো কিছু বকবক। ভিউ হতো মোটে 50টা, 100টা, বড় জোর 300টা। তবে একটা জায়গায় সে অন্য সবার চেয়ে আলাদা ছিল, সে কখনো থামেইনি। আর এটাই হয়ে দাঁড়ালো তার জীবনের সব থেকে বড় অস্ত্র। যখন বাকি সবাই বিনোদন বা একটু ভাইরাল হওয়ার জন্য ইউটিউব ঘাঁটতো, জিমি তখন ইন্টারনেটে নিজের নাম স্থায়ী করার কাজ শুরু করে দিয়েছিল। অনেকের মনে হতে পারে যে মিস্টার বিস্টের কপাল খুব ভালো, ভাগ্যের জোরে সে আজ এত বড় জায়গায় পৌঁছেছে। কিন্তু বাস্তবতা ঠিক এইটার পুরোপুরি উল্টো। সেই ছোটবেলা থেকে সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকতো, একটা ভালো ভিডিও পেলে সেটা বারবার দেখতো, চুলচেরা বিশ্লেষণ করত। জিমির কাছে ইউটিউব একটা স্কুল বা ল্যাবরেটরির মতো ছিল। মানুষ যেখানে পরীক্ষার জন্য পড়ালেখা করে আর ভালো রেজাল্ট করে ক্যারিয়ার করতে চায়, জিমি সেখানে একা একা ইউটিউবের অ্যালগরিদম হ্যাক করার কোড খুঁজতে থাকে। আমরা আজ যাকে ক্রিয়েটর ইকোনমি বলি, তার ভিত্তিটা অনেক আগেই মনে মনে গেঁথে ফেলেছিল। চলুন এখন শুনি কলেজ ড্রপ আউট পাগল হওয়ার গল্প। স্কুলের জীবন শেষ করে জিমি কলেজে ভর্তি হলো। বাইরে থেকে দেখলো সবকিছু খুব স্বাভাবিক, ক্লাস, পড়াশোনা, বন্ধু বান্ধব। কিন্তু তার মাথার ভেতর তখন একটাই পোকা নাড়ছে, ইউটিউব। দিন নেই রাত নেই, তার 24 ঘন্টায় কাটতো ভিডিও নিয়ে ভাবতে ভাবতে। অবশেষে সে এমন একটা সিদ্ধান্ত নিল যেটা শুনলে অনেকেরই আত্মা কাঁপবে। সে কলেজ ছেড়ে দিল, কারণ তার মনের ভেতর তখন একটাই বিশ্বাস পাকা হয়ে বসছিল, একদিনে ইউটিউবই হবে তার একমাত্র ঠিকানা, তার আসল ক্যারিয়ার। এবার একটু ভেবে দেখুন তো, আপনি যদি আজ আপনার পরিবারের কাউকে গিয়ে বলেন আমি পড়াশোনা ছেড়ে দিয়ে ইউটিউব করব, কজন সেটা সহজভাবে নেবে? জিমের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক এক ফোঁটাও সহজ ছিল না। চারপাশের মানুষ তাকে বলেছিল, আরে দূর, এসব কি ফাইজলামি, তুই শুধু সময় নষ্ট করছিস, এভাবে কিছুই হয় না। আপনাদের স্টিভ জবসের সেই বিখ্যাত কথাটা মনে আছে, যেখানে মানুষ এতটা পাগল হয়ে যায় যে তারা পৃথিবীকে বদলে দিতে পারবে, শেষ পর্যন্ত তারাই কিন্তু সেটা করে দেখায়। মিস্টার বিস্ট হলেন সেই একই কথার একটা জীবন্ত উদাহরণ। অবশ্য কলেজ ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু তার ভিডিওতে রাতারাতি লাখ লাখ ভিউ চলে আসেনি, তাকে লম্বা একটা সময় ধরে ধৈর্য ধরতে হয়েছে। কিন্তু তারপর সে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলো যা কেউ কল্পনাও করতে পারে। 24 ঘন্টায় সেই পাগলামি ও জিমির মোমেন্টাম। সাল 2017, জিমির মাথায় হঠাৎ এক অদ্ভুত আইডিয়াটা এমন যে আপনি নিজেও শুনলে ভাববেন, আরে ভাই এ কেমন আইডিয়া আর পাগলামি। ইদানিং ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে রিলস দেখেন না, সেখানে চ্যাট জিপিটিকে 1 থেকে 10,000 বা 1 লাখ পর্যন্ত গোনাতে বাধ্য করা হয়।
মজার ব্যাপার হলো চ্যাটজিপিটি থেকে শুরু করে জেমিনির মতো এত দামি দামি এআইগুলো কাজ করতে গিয়ে ঘামিয়ে যায়, অনেক সময় ফেল করে, কারণ কাজটা আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও লং টাইম প্রেশার গিয়ে পড়ে সার্ভারে। কিন্তু এই কাজটা যদি মানুষ নিজে করে, বিশ্বাস করুন আর নাই করুন, জিমি ক্যামেরার সামনে বসে একটা না 1 থেকে 1 লাখ পর্যন্ত গুনেছিল। এই বোরিং কাজটা শেষ করতে তার লেগেছিল প্রায় 40 ঘন্টা। পরে সেটাকে এডিট করে 24 ঘন্টায় নামিয়ে এসে আপলোড করে বসলো। প্রায় 24 ঘন্টার একটা ভিডিও, কে দেখবে এত বড় জিনিস? কিন্তু মানুষ দেখেছে। ইন্টারনেটের ইতিহাসে পাগলাটে আইডিয়াটা একটা বিশাল সুনামি তুলেছিল। ভিডিওটা প্রথমে 1000, তারপর লাখ, তারপর মিলিয়নের গন্ডি পার হয়ে সোজা ভাইরাল ক্যাটাগরিতে ঢুকে পড়লো। ঠিক সেই মুহূর্তে জিমি একটা চরম সত্য বুঝে গেল। মানুষ শুধু গতানুগতিকভাবে ভিডিও দেখতে চায় না, মানুষ দেখতে চায় এমন কিছু যা এর আগে পৃথিবীতে কেউ কখনো দেখায়নি। আর সেই সেকেন্ড থেকে জন্ম হলো আজকে মিস্টার বিস্ট নামের এই ব্র্যান্ডটা। কিন্তু ভাই, এভাবে ভাইরাল হওয়া আরেকটা বিশাল ব্যবসা দাঁড় করানো কিন্তু এক জিনিস না। যে ছেলেটা কিছুদিন আগেও ভিডিও বানানোর সামান্য টাকার জন্য স্ট্রাগল করতো, সে এত কোটি কোটি টাকা খরচ করে ভিডিও বানানোর ফান্ড কোথায় পেল? টাকা ওড়ানোর আসল সিক্রেট উত্তরে একদম সোজা। 2018 সালে যখন মিস্টার বিস্টের চ্যানেলটা রকেট গতিতে উপরে উঠতে শুরু করলো, ঠিক বড় বড় ব্র্যান্ড আর কোম্পানিগুলো লাইনে দাঁড়ালো তার জন্য। সবার একটাই চাহিদা, জিমির সাথে কোলাব করতে হবে। আর সেই সুবাদেই তার পকেটে ঢোকা শুরু করলো বিশাল বিশাল অঙ্কের টাকা। আচ্ছা, আপনার জায়গায় যদি কেউ থাকতো, এমন সময় এত টাকা হাতে পেলে কি করতো? একটা বিলাসবহুল গাড়ি কিনতো, দারুণ একটা ফ্ল্যাট নিত, একটা লাক্সারি লাইফ লিড করতো, তাই না? আপনারা স্পন্সর পেলে ঠিক কি করতেন? আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। কিন্তু আমাদের জিমি সাহেব ছিলেন একজন অন্য ধাঁচের মানুষ। তিনি স্পন্সর থেকে পাওয়া টাকার একটা বিশাল অংশ সোজা ঢেলে দিতেন তার নেক্সট ভিডিওর প্রোডাকশনে। মানে একদম পাগলের মতো ইনভেস্ট করা শুরু করলেন তিনি। তার নিজের বন্ধু বান্ধবরা পর্যন্ত ভরকে গিয়ে বলতো, ভাই তুই এবারে পানির মতো টাকা খরচ করলে তোর নিজের পকেটে লাভটা কি থাকছে? একটা সময় তো এমনও গেছে ভিডিওর বাজেটে টানার জন্য তাকে মানুষের কাছ থেকে ধার করতে হয়েছে। কিন্তু জিমির কখনো তার ভিডিওগুলোকে নিছক ভিডিও হিসেবে দেখেনি। তিনি সেগুলোকে ভাবতেন এক একটা ইনভেস্টমেন্ট, আর তার দর্শকদের ভাবতেন তার কাস্টমার। নিজের অডিয়েন্সকে একদম বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য তিনি একেবারেই পাগলের মতো টাকা ঢালতেন। সবসময় অনেকে তাকে পাগল বা খেপাটে ভাবলেও জিমির এই দূরদর্শী পাগলামি তাকে বিশ্বের 1 নম্বর ক্রিয়েটর আসনে বসিয়ে দিয়েছে। মানুষ আসলে কি দেখতে চায়? অনেকে মনে করেন জিমির সাফল্যের চাবিকাঠি বুঝি শুধু এই টাকা খরচ করা আর টাকা ওড়ানো, কিন্তু একদমই না। এর পিছনে আসল সিক্রেটটা অন্য জায়গায়। জিমি খুব ভালো করে জানতেন যে মানুষ আসলে টাকা পয়সা দেখতে ভালোবাসে না, মানুষ ভালোবাসে অসম্ভবকে সম্ভব বলে দেখতে। তিনি ঠিক সেটাই করতেন। কোটি টাকা খরচের উপর একটা চমৎকার গল্প বুনে ফেললেন। কখনো অচেনা, কখনো সাধারণ মানুষের হাতে হঠাৎ করে $10,000 তুলে দিতেন। কখনো বা কোনো অসহায় পরিবারের বছরের পর বছর জমে থাকা পুরো ব্যাংক লোন এক নিমিষেই শোধ করে দিতেন। তার প্রতিটি ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক স্ক্রিনের দিকে তাকিয়ে একটা প্রশ্ন নিয়ে বসে থাকতো, এবার এরপরে কি হতে চলেছে ভাই? এই নিখুঁত কৌতূহল আর কিউরিওসিটি ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। এই এক একটা টুইস্ট মানুষের ভিডিওর একদম শেষ পর্যন্ত আটকে রাখতে বাধ্য করত। আর এখানেই লুকিয়ে আছে মিস্টার বিস্টের আসল ম্যাজিক, জিমির ইউটিউব ফর্মুলা মাস্টার ক্লাস। 11 বছর বয়স থেকে ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করতো জিমি। এই প্ল্যাটফর্মে পুরো মাস্টার হয়ে গেছেন। ছোটবেলায় তিনি নাকি ইউটিউবকে একটা ভিডিও গেমের মতো মনে করতেন। আপনি যদি তার ভিডিওগুলো একটু গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন তার প্রতিটা কন্টেন্টে 3টা জিনিস কমন, পাওয়ারফুল হোক। তার ভিডিওর প্রথম 30 সেকেন্ডে এতটাই গ্রিপিং থাকে যে দর্শক এক মুহূর্তের জন্য বের হওয়ার সুযোগই পায় না। এই প্রথম কয়েক সেকেন্ডেই ঠিক করে দেয় যে দর্শক ভিডিওটিতে টিকে থাকবে কি থাকবে না। মিনিট প্রতি টুইস্ট। তার ভিডিওতে প্রতি 1 মিনিট পর পর নতুন কোনো চমক বা ধাক্কা থাকে। দর্শক সব সময় ভাবতে বাধ্য হয় যে এরপর কি হতে চলেছে। এভাবেই তিনি একের পর এক হুক তৈরি করে যান। তার ভিডিওর এন্ডিংটা সব সময় শুরুর চেয়ে বহুগুণ বড় হতে হয়। শুরুতে যদি $10,000 দেখানো হয়, শেষে দেখানো হয় যে $1,00,000। শুরুতে একটা ছোট গাড়ি থাকলে শেষে থাকতে হবে পুরো একটা প্রাইভেট আইল্যান্ড। এ কারণেই তার ভিডিওগুলো কখনো একঘেয়েমিতা লাগে না। প্রতিটা মিনিটই আগের মিনিটের চেয়ে বেশি বেশি উত্তেজনাপূর্ণ হয়। এভাবেই তিনি পুরো ইউটিউব গেমটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছেন। আর এই জন্যই তার প্রতিটা ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথে ভিউয়ের বন্যায় ভেসে যায়। তবে এত কিছুর পরও জিমি বুঝতে পেরেছিলেন যে শুধু একটা ইউটিউব চ্যানেলের উপর
অন্ধের মতো ভরসা করে বসে থাকলে একদিন বড় বিপদে পড়তে হতে পারে তাকে। কাল যদি ইউটিউব প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায় বা হঠাৎ তাদের অ্যালগোরিদম উল্টে যায়, তবে তার পুরো সাম্রাজ্য এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক এই জায়গা থেকে তিনি এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন যা তাকে অসাধারণ এক ইউটিউবার থেকে সরাসরি একজন ব্র্যান্ডের বিজনেসম্যান বানিয়ে দিল। ফেস্টিভ্যালস এবং ক্রিয়েটর বিজনেস। বেশিরভাগ ক্রিয়েটরদের একমাত্র ভরসা থাকে ভিডিওর অ্যাড রেভিনিউ। এর বাইরে তাদের আয় কোনো ব্যাকআপ থাকেই না। কিন্তু জিমি ভাবলেন, আমার সবচেয়ে বড় অ্যাসেট বা শক্তি হলো আমার এই কোটি কোটি দর্শক। তাহলে আমি কেন আমার নিজস্ব প্রোডাক্ট বা ব্র্যান্ড বাজারে নিয়ে আসবো না? আর এভাবেই জন্ম নিল ফেস্টিভ্যালস চকলেটের। 2022 সালে যখন এটা মাত্র $5 কোটি ভ্যালুয়েশন নিয়ে শুরু হয়, তখন অনেকেই হেসে উড়িয়ে দিচ্ছিল। অনেকেই বলছিল, আরে ইউটিউবার আবার চকলেট বিক্রি করে নাকি? জিমির এটা ফালতু একটা ডিসিশন। কিন্তু লোকটা আসলে শুধু একটা সাধারণ চকলেট কোম্পানি খুলেছিলেন না, চকলেটের সাথে সাথে জড়িত ছিল অনেকগুলো গল্প, তার পার্সোনাল ব্র্যান্ডিং। যখন ফেস্টিভ্যাল লঞ্চ হলো, মানুষ শুধু একটা চকলেটের বার কেনেননি, তারা কিনেছিলেন একটা এক্সপিরিয়েন্স, একটা ইমোশন। কয়েক বছরের মধ্যেই ছোট্ট চকলেট ব্র্যান্ডই ক্রিয়েটর ইকোনমির ইতিহাসের অন্যতম সফল কোম্পানিতে রূপ নিল। এক সময় ফেস্টিভ্যালসের মোট ভ্যালুয়েশন গিয়ে দাঁড়ালো চোখ কপালে ওঠার মতো $500 কোটি। ভাবা যায়? জিমি একেবারে নিখুঁতভাবে বুঝে নিয়েছিলেন যে তার দর্শকদের ভালোবাসা ও বিশ্বাস তার আসল মূলধন। আর এই বিশ্বাসকে কাজে লাগিয়ে তিনি এমন এক বিজনেস মডেল দাঁড় করালেন যেখান থেকে আসা প্রফিট একসময় তার মূল ইউটিউব চ্যানেলের থেকেও অনেকাংশে ছাড়িয়ে গেল। কিন্তু এখানেই কি সব থেমে গেল? মোটেও না। ইউটিউব থেকে হলিউডের জার্নি। নিজের চ্যানেলের ভিডিওগুলোকে তিনি এরপর নিয়ে গেলেন অন্য এক উচ্চতায়। একটা ভিডিওর কথা চিন্তা করুন, যেখানে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে বিশাল এক স্ট্যান্ড টিম, ক্রিয়েটর এক্সপার্ট, কন্টেন্ট রাইটার, প্রফেশনাল এডিটর, সাউন্ড ইঞ্জিনিয়ার। সেই ভিডিওতে কি আপনি আর সাধারণ কোনো ইউটিউব ভিডিও বলবেন? কখনোই না। সেগুলো রূপ তখন একটা পুরোদস্তার সিনেমার মতো হয়ে দাঁড়ায়। আমাদের মিস্টার বিস্ট ঠিক এই কাজটাই করা শুরু করলেন। বিশাল বিশাল সেট, হাজার হাজার প্রতিযোগী, মাথা নষ্ট করা সব স্ট্যান্ড, আর চোখ কপালে তোলার মতো প্রাইজ মানি। তার প্রতিটা ভিডিও তখন আগেরটাকে ছাড়িয়ে যায়। এই একটা ভিডিওর পেছনে আজ কাজ করে শত শত মানুষের একটা বিশাল টিম। ক্যামেরা ক্রু, ইঞ্জিনিয়ার, ডিজাইনার, সেফটি এক্সপার্ট, রাইটার, সবাই মিলে একটা প্রফেশনাল প্রোডাকশন হাউসের মতো দিনরাত কাজ করে যাচ্ছে। একটা কিশোরের ছোট্ট বেডরুম আর একটা কম্পিউটার থেকে শুরু হওয়া এই যাত্রা আজ পরিণত হয়েছে এই পূর্ণাঙ্গ মিডিয়া কোম্পানিতে। আর সেই কারণেই আজ তিনি শুধু একজন ক্রিয়েটর নন, তিনি একটা $multi-million কোম্পানির সিইও। আচ্ছা, এত আয়োজনের পরেও যদি মাঝে মধ্যে কোনো একটা ভিডিও ফ্লপ হতো, তখন কি হতো? এই প্রশ্নটা বহুবার তাকে করা হয়েছে, আর প্রতিবারই তার একটাই উত্তর ছিল, আমি যে কাজটা পাগলের মতো ভালোবাসি তার জন্য আমার সবকিছু বাজি রাখতে আমি রাজি, কিন্তু সেফ জোনে থাকার জন্য নিজের স্বপ্নকে কোনোদিন ছোট করব না। আর এটাই হলো জিমির আসল অ্যাটিটিউড। তিনি হয়তো খুব ভালো করেই জানেন যে 10টা ভিডিওর মতো হয়তো এটা তার মনের মতো চলবে না। কখনো কখনো ভিডিওর রেসপন্স খারাপ হতে পারে, ভিউজ কম আসতে পারে, কিন্তু তার মেজরিটি ভিডিও যদি গোল দিতে পারে, তবেই তিনি বাকি সবার চেয়ে বহুগুণে এগিয়ে থাকবেন। এই কারণেই তিনি কখনো নিজেকে নিয়ে ছোটোখাটো কোনো প্ল্যান করেননি। সবসময় এমন কিছু বানানোর চেষ্টা করেছেন যেটা দেখে মানুষ নিজে থেকে তার বন্ধুদের কাছে শেয়ার করতে বাধ্য হয়। তিনি জানেন ইন্টারনেট শেয়ার বা ওয়ার্ড অফ মাউথ হলো সবচেয়ে শক্তিশালী মার্কেটিং। তার জন্য পকেট থেকে একটা টাকাও খরচ করতে হয় না। তবে এত সফলতা আর পাহাড় সাম্রাজ্যের পরও কি তার জীবনে কোনো ব্যর্থতা বা সমালোচনা নেই? যদি বলি বিতর্ক আর নড়ে যাওয়ার নামই জীবন, অবশ্যই সমালোচনা আছে ভাই। আর সেই সমালোচনা ও বিতর্কগুলোর বেশ ভালোভাবেই আছে। কখনো আপনার কোনো বন্ধু বা আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে দেখবেন, অনেকেই নাক ছিটকে বলবে, আরে দূর, মিস্টার বিস্টের এসব পাগলামি আর টাকা ওড়ানো সবই তো ভিউ বাড়ানোর জন্য ফন্দি। আর কিছু না, মিস্টার বিস্টের এই পাগলামি আর টাকা ওড়ানো সবই তো ভিউ বাড়ানোর ফন্দি, আর কিচ্ছু না। অনেকেই আবার এগুলোকে একটু বেশি নাটকীয় বা অতিরঞ্জিত মনে করে। ব্যবসার মাঠেও যে তার ফন্দি সফল হয়েছে তা কিন্তু নয়। ফেস্টিভ্যাল আসার আগে তিনি আরও একটা বিজনেস শুরু করতে চেয়েছিলেন, যার নাম ছিল মিস্টার বিস্ট বার্গার। কিন্তু সেই কোম্পানিকে ঘিরে তার পার্টনারদের সাথে বড় ধরনের আইনি লড়াই শুরু হয়। তার খাবারের মান নিয়ে চারদিকে তুমুল সমালোচনা হয়, কোর্টে মামলা করায় এবং কোটি কোটি ডলারের লস ও লিগ্যাল ঝামেলায় পোহাতে হয় তাকে। কিন্তু জিমির একটাই স্বভাব, তিনি কখনো পিছপা হননি। ব্যর্থতা এসেছে, সেখান থেকে শিক্ষা নিয়েছেন, ভুলগুলো শুধরে নিয়ে আবার নতুন উদ্যমে নিজের সাম্রাজ্য গুছিয়ে নিয়েছেন।
মানুষের বাস্তব জীবনটা তো ঠিক এরকমই, তাই না? হাজারটা ভুল হবে, সেখান থেকে শিক্ষা নিতে হবে। দেখবেন আপনার পরবর্তী সাফল্য রাস্তাটাও ঠিক আপনার সামনেই খুলে গেছে। আজকে মিস্টার বিস্ট শুধু একজন সফল ইউটিউবারই নন, তিনি একটা ব্র্যান্ড, একজন সফল বিজনেসম্যান, পুরো একটা স্বয়ংসম্পূর্ণ মিডিয়া এম্পায়ার তার তৈরি করা। তবে তার এই গল্পের শেষ কোথায়? তিনি কি একদিন ডিজনি বা নেটফ্লিক্সের মতো কোনো গ্লোবাল মিডিয়া মনস্টার দাঁড় করিয়ে ফেলবেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে নেটিজেনরা মাথা নষ্ট করে ফেললেও আসল উত্তরটা বোধহয় শুধু জিমি নিজেই জানেন। ইতিহাসে এমন কিছু মানুষ জন্ম নেয় যাদের স্টিভ জবস বা ইলন মাস্কের সাথে তুলনা করা চলে। তারা অন্যের তৈরি করা নিয়ম মেনে চলে না, বরং নিজেদের নিয়মে পুরো ইন্ডাস্ট্রির খেলার মাঠটাই বদলে ফেলে। আজ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছেন মিস্টার বিস্ট। তিনি একাই বদলে দিয়েছেন পুরো ইউটিউব সংজ্ঞা। তিনি খুব স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন যে সামান্য একজন ক্রিয়েটর চাইলে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসাহাসি না করে একজন প্রফেশনাল বিজনেসম্যান হয়ে উঠতে পারে, নিজের কোম্পানি করতে পারে, গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে পারে, বিশ্বের বিনোদন জগৎকে একেবারে নিজের মতো করে লিড দিতে পারে। আজ হয়তো তাকে আমরা একজন ইউটিউবার হিসেবে চিনি, কিন্তু ভবিষ্যৎ ইতিহাস তাকে ঠিকই মনে রাখবে পৃথিবীর একজন সফল ডিজিটাল এন্টারপ্রেনার হিসেবে। যাই হোক, আপনার কি মনে হয় জিমি কি পারবে তার এই রাজত্ব ধরে রাখতে, নাকি অন্য কেউ এসে তাকে টেক্কা দিয়ে তার থেকে উপরে চলে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এই ধরনের বিজনেস, হিস্ট্রি আর ডকুমেন্টারি স্টাইলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।